আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের মানচিত্রের সমান যার জনপ্রিয়তা, যার ব্যাট আর বলের জাদুতে বিশ্ব চিনেছে লাল সবুজের পতাকা, সেই মানুষটির নাম সাকিব আল হাসান। কিন্তু তথাকথিত এই জুলাই ষড়যন্ত্রের কারণে নিজের জন্মভূমি তার কাছে এখন পরবাস। যে মানুষটা সারা জীবন দেশের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মাঠে দেশের জন্য একের পর এক ইতিহাস সৃষ্টি করেছেন, সেই বিনিময়ে তিনি কি পেয়েছেন? অনেকেই বলবেন অর্থ, বিত্ত, বৈভব সবকিছু পেয়েছেন, জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু অর্থ, বিত্ত, বৈভব, জনপ্রিয়তা এইসবই কি তার প্রাপ্য? এর বাইরে কি তিনি কোনো কিছু প্রাপ্য না? তার যে ন্যূনতম প্রাপ্য সম্মানটুকু, এই সম্মানটুকু আমাদের অকৃতজ্ঞ বাঙালি তাকে দিয়েছে? দেয়নি। কারণ এই অসভ্য বর্বর জাতি কখনোই সাকিবের মতো কিংবদন্তিদের ডিজার্ভ করে না। আর ঠিক এ কারণেই এই বঙ্গে সাকিবের মতো কিংবদন্তিরা কখনো জন্ম নেয় না, ভবিষ্যতেও জন্ম নেবে না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কখনো সাকিবের মতো কেউ জন্ম নেবে না, এবং সাকিবের সমকক্ষ এমন কেউ বাংলাদেশের ইতিহাসে আর কখনো জন্ম নেবে না। সাকিবের সমস্ত অর্জনে কালসাপ হয়ে দাঁড়াইছে এই জুলাই স্ক্যাম, প্রতারণার জুলাই। একদল উগ্র ধর্মান্ধ দেশদ্রোহী, এদের মস্তিষ্কে রুশানুলে পরে সাকিব এখন নিজ জন্মভূমিতে পরবাসী। এটা কি পৃথিবীতে কোথাও হয়েছে? আজকে ক্রিকেট ভিত্তিক একটা গণমাধ্যমে সাকিব সাক্ষাৎকার দিয়েছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু এর মধ্যে একটা বাক্য যদি আমি না বলি সেটা অন্যায় হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সাকিব বলেছেন, পোল্টি দেওয়ার অভ্যাস নেই, আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব। বাংলাদেশের প্রথম সারির সকল গণমাধ্যম এইটা সংবাদ প্রকাশ করেছে। এখানকার কমেন্ট বক্স আমি দেখলাম, শুধুমাত্র লাল টুপিওয়ালা, জব্বাওয়ালা, জামাতি, হাদির প্রোফাইল পিকচারে দেওয়া যেসব ব্যক্তিবর্গ আছে তারাই নেগেটিভ কমেন্ট করেছে। আর সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের আওয়ামী লীগের কর্মী, সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সাকিবের এই দৃঢ় অবস্থানকে সাধুবাদ জানিয়েছে। এই একটা বাক্য হাজারো প্রশ্নের উত্তর দেয়নি। কি বলেন, দেয়নি? অবশ্যই দিয়েছে। যখন চারদিকে গুজব ছড়ানো হচ্ছে সাকিব ভুল পাল্টে বিএনপিতে যোগ দেবে, বিএনপির শিল্পী আসিফ আকবর আমেরিকা গিয়েছে, সাকিবের জন্মদিনে কেক কেটে উদযাপন করেছে, সাকিবকে বিএনপিতে ভিড়িয়ে নিয়েছে, অনেক কথা, অনেক কিছু শুনেছেন না আপনারা? ঠিক তখন এরকম একটা পিক আওয়ারে সাকিবের আজকের এই সাক্ষাৎকার দলের প্রতি তার যে কঠোর অবস্থান সেটার প্রমাণ দেয়নি। আমি মনে করি এই আজকের যে সাকিবের বক্তব্য, সাকিবের যে অবস্থান, এইটা সাকিবের রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দেয়। অবশ্যই সাকিব আল হাসান আজকের বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন। সাকিব ভালো করে জানেন ক্রিকেট মাঠের ডট বল আর রাজনীতির পোলটি এক জিনিস না। রাজনীতি অনেক গভীরের খেলা। আমরা সবসময় যা দেখি তা সত্য না, আমরা সবসময় যা দেখি তা রাজনীতি না, আমরা যা দেখি না, আমরা যা ভাবি না সেটাই রাজনীতি। এইটা মানতে হবে যদি রাজনীতি করতে চান। সাকিবের আজকের এই দুর্ভাগ্যের জন্য কে দায়ী? সাকিবের ক্যারিয়ার এবং সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল কারা? কোনো বিশেষ ব্যক্তি, কোনো বিশেষ প্রতিষ্ঠান না। অনেকেই বলার চেষ্টা করেছে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী ইউনুস, অর্থাৎ আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিন্তু বাস্তবতা এটা না, আমি বিশ্বাস করি না। বিএনপি জামায়াতের গ্রিন সিগন্যাল ছাড়া কিংবা তাদের ইন্ধন ছাড়া কোনোদিনও সাকিবের মতো গ্লোবাল আইকনকে এইভাবে কোণঠাসা করার সক্ষমতা ইউনুসের সরকার কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা আসিফ নজরুল দুঃসাহস দেখাতো না। বিএনপি মুখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বললেও সাকিব ভালো করে জানে তার পেছনে কারা ছুরি মেরেছে আর কারা তাকে ঢাল হয়ে আগলে রেখেছিল, এখনো রেখে দিয়েছে। সব হারিয়ে ফেলা সাকিব, যার নাম যশ খ্যাতির কোনো অভাব ছিল না, নেই, তিনি যদি এই চরম দুঃসময়ে নিজের নীতির প্রতি অটল থাকতে পারেন, তবে আপনি, হ্যাঁ আপনাকে বলতেছি, আপনি, আমরা কেন বিচলিত হই? আমাদের এত বিচলিত হবার কারণটা আসলে কি? হ্যাঁ, আমি মানতেছি সাকিবের স্যাক্রিফাইস আর আপনার আমার ত্যাগের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে, কিন্তু আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। এটাই তো আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে যাবেন, বাংলাদেশে ফিরে গিয়ে তিনি সাম্প্রদায়িক যে গোষ্ঠী আছে বাংলাদেশে, মৌলবাদী জঙ্গিরা আছে, এদেরকে নিরসন করবেন। এটা তো আপনিও চান, আমিও চাই। অন্যায়ের বিচার করবেন, আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এগুলার বিচার করবেন, 32 ভাঙার বিচার করবেন, তাই তো চান। সাকিবও ঠিক এমনটাই চায়। সাকিব যদি আওয়ামী লীগের উপর আস্থা হারানোকে পল্টি নেওয়া মনে করেন, তবে আমাদের উচিত এই কঠিন সময়ে
দলের প্রতি আরো বেশি অনুগত থাকা। এটা আপনাদের প্রতি আমার প্রশ্ন, উচিত কি অনুচিত অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তবে হ্যাঁ, একজন ভক্ত হিসেবে দুর্দিনে সাকিবের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, আকাশচুম্বী ছিল, কিন্তু সাকিব যতটুকু দিয়েছে 15 বছরে ক্রিম খাওয়া হর্তাকর্তারা, তারা কি এর কিঞ্চিত দিয়েছে? সাকিব যতটুকু ডেলিভারি দিয়েছে তার কিঞ্চিত ডেলিভারি আওয়ামী লীগের অনেকেই দিতে পারেনি, দেয়নি। লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে, কিন্তু তারা সেটা আজ অবধি কাজে লাগায়নি, ভবিষ্যতে কাজে লাগাবে কিনা আমরা জানি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বহুল প্রচলিত কথা আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করেন না। আমারও আজ একবার প্রমাণ হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসে বিশ্বজুড়ে দুজন পরিচিত ব্যক্তি আছে, একটা ইউনুস টাউট, যাকে সবাই এখন বিশ্ব বাটপার হিসেবে চেনে, আরেকটা আমাদের গর্ব, আমাদের ময়না সাকিব আল হাসান। এটা মানেন তো? শেখ হাসিনা এদের দুজনকেই ঠিক মতো চিনতে পেরেছিলেন, যেটা আপনারা আমরা চিনি নাই। তিনি চিনেছিলেন বলেই একজনকে মনে প্রাণে ভালোবেসে আপন করে স্নেহের ছায়া তুলে টেনে নিয়েছিলেন, আরেকজনকে পদ্মার জলে ডুবাতে চেয়েছিলেন, কারণ তার চরিত্র আপনার আমার আগে তিনি বুঝে গিয়েছিলেন, তিনি জেনে গিয়েছিলেন সে একটা চক্রান্তকারী, সে একটা ষড়যন্ত্রকারী, সে কখনো বাংলাদেশের মানুষকে ভালোই বাসেনি। ইউনুস নোবেল পেয়েছে, তাতে বাংলাদেশের মানুষের কি উপকার হয়েছে? ইউনুস নোবেল পেয়ে বাংলাদেশকে কোথায় কি করেছে? বাংলাদেশের মানুষের দুর্যোগে দুর্বিপাকে ইউনুস কখনো দাঁড়িয়েছে? 1 পয়সা সহায়তা দিয়েছে বলতে পারবেন? সাকিব পর্দার আড়ালে থেকে কত শত পরিবারকে রক্ষা করেছে, এই সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই। আপনারা কল্পনা তো ভাবতে পারবেন না সাকিব কত শত পরিবারের দায়িত্ব নিয়েছে। ব্যক্তি সাকিব খারাপ হতে পারে, বাট মানবিক সাকিব আল হাসানকে আপনারা কখনো দেখেননি, কখনো দেখার চেষ্টাও করেননি। আজকে আবারও প্রমাণ হয়ে গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিক কতটা দূরদর্শী ছিলেন। আপনার আমার ভাবনার থেকে তিনি কতটা আগাম চিন্তা ভাবনা করতেন, সেটা তার সিদ্ধান্তগুলো দেখলে আমরা বুঝতে পারি। একটা কথা মাথায় রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা সাকিবকে তার জন্মভূমিতে ফিরতে দেয় নাই, সময় একদিন তাদের বিচার করবেই। আমি কিন্তু হুমকি ধামকি দিচ্ছি না। আজকে সাকিবের এই পোলটি না দেওয়ার ঘোষণাটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি বিশাল বার্তা। দুঃসময়ে সবাই পাশে থাকে না, দুঃসময়ে যে পাশে থাকে সেই সত্যিকারের সারথি, সত্যিকারের বন্ধু, সত্যিকারের স্বজন। সাকিব আমাদের গর্ব ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। যারা রাজনীতির নামে সাকিবকে অপমান করেছে তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, বাঘ যখন দুপা পিছিয়ে যায় তার মানে এই না সে ভয় পেয়েছে, তার মানে সে আরো বড় ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পিছু হটা মানে হেরে যাওয়া না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের একমাত্র কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবের সাথে যে অন্যায় হয়েছে সেটার বিচার বাংলার মাটিতে বাংলার মানুষই একদিন করবে। দেখেছিলেন না সাকিবের জন্য রক্ত ঝরিয়েছে তার সমর্থকেরা? ঝরিয়েছে কিনা? ছড়িয়েছে। এটাই সাকিব আল হাসান। আমি দালালি করতেছি বলতে পারেন, আমি দালাল, আমি ছোট থেকে সাকিবের ভক্ত, আমি দালালি করতেই পারি। সবশেষে একটা ভবিষ্যৎবাণী করি, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের ময়না সাকিব আল হাসান এক সময় ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সর্বোচ্চ নেতা হবে। আমার এই কথাটা মিলিয়ে নেবেন। ভালো থাকবেন। রাজনীতিতে একটা অনর্বর সময় যাচ্ছে, চারিদিকে একটা অদ্ভুত পরিবেশ, যেখানে একটা রাজনৈতিক যে পরিবেশ নার্সিং হবে ঠিক সেরকম একটি অবস্থা এই মুহূর্তে বিরাজ করছেন। এবং আগামীতে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বা রাজনীতির যে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্টগুলো আমাদের যারা রাজনীতি আমরা করছি কোনো জেনারেশনের জন্য এটি ভালো ফলাফল বয়ে আনবে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে রাজনীতিতে তরুণদের যে অংশগ্রহণ, সেই তরুণদের যে অংশগ্রহণ এটি নষ্ট হয়ে যাচ্ছে, ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। এবং এটা জুলাই আগস্ট বিপ্লবের পরে একটা বিরাট যে সম্ভাবনা তৈরি হয়েছিল তরুণ প্রজন্মের, ঠিক সেই প্রজন্মটি এখন একটা বিরাট অংশ গণধিকৃত হয়ে পড়েছে। এদের নাম শুনলে মানুষরা এখন আর ইতিবাচক কথা বলে না। এদের একটা বিরাট অংশ এখন যদি আপনি সমন্বয়ক বলেন, জুলাই যোদ্ধা বলেন, তারপরে সমন্বয়ক, জুলাই যোদ্ধার পরে যদি আপনি এই বিভিন্ন ব্যক্তি, আমি এখন কাউকে ছোট করতে চাচ্ছি না, বিভিন্ন ব্যক্তির নাম বলেন, মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন কিংবা সহানুভূতি, এই একটা জিনিসও এদের সম্পর্কে আসবে না। এরা কোনো কথা বললে মানুষ বিরক্ত হয়। এদের কোনো রেফারেন্স যদি দেওয়া হয়
তাহলে মানুষ মুখ ফিরিয়ে নেয় এবং এদের কোনো প্রসঙ্গ আসলে বলা হয় যে ওরা যারা সিনিয়র দুর্নীতিবাজ তাদের চেয়েও খারাপ। তো এই কারণে কি হলো যে তরুণদের মধ্য থেকে আগামীতে জনসমর্থন পাবে, তরুণদের ডাকে লোকজন সাড়া দেবে, এই কাজগুলো আগামী বহুদিন ধরে হবে না। তখনই হবে নতুন একটা তরুণ শ্রেণী আসবে, আর যারা ক্ষমতায় থাকবে তারা শেখ হাসিনা বা ডক্টর মোহাম্মদ ইউনূস এদের চাইতেও খারাপ হয়ে পড়বে। মানুষ যখন হাহাকার করতে থাকবে তখন তরুণদের মধ্যে থেকে আবার যখন কেউ আসবে, জাগো বাহে কণ্ঠে সবাই, তখন এই প্রজন্মকে ভুলে গিয়ে মানুষ সেই 52 সালাম রফিক বরকতের কথা চিন্তা করবে। তারা ৬২ আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থানে তোফায়েল আহমেদের কথা মনে পড়বে। তারা এরশাদ জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের কথা মনে করবে। কিন্তু এই যে সাম্প্রতিক সময় লেটেস্ট যে গ্রুপটি যাদের নেতৃত্বে শেখ হাসিনার বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এদের কারো কথা ইতিহাসে লিখিত থাকবে না। কারণটা কি? কারণটা হলো ৬৯ গণ অভ্যুত্থানে যারা নেতা ছিলেন তারা পরবর্তীকালে জাসদের মাধ্যমে, ছাত্রলীগের মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে সামহাও এখনো পর্যন্ত রাজনীতিতে টিকে আছেন, সাস্টেইন করছেন, এবং তাদের একটা গ্রেট ভিক্টোরি আছে। এবং এই যে বর্তমান প্রজন্মে যাদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ আছে, এটা ওই জমানাতে হয়তো তাদের দুর্নীতি ছিল, কিন্তু ওই জমানায় সেটা প্রকাশিত হয়নি। দ্বিতীয় হলো যে আরেকটি প্রজন্ম যেটা এরশাদ জমানাতে যারা নেতৃত্বে আসছে, তারা যেহেতু সরাসরি ক্ষমতাতে যায়নি, ফলে ওখানে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল যারা পরবর্তীতে বিএনপির রাজনীতির সাথে জড়িত। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে, তারা সবাই রাজনীতিতে হিরো হয়েছেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি আসেনি। এটা হলো একদম রিয়ালিটি। তো এই দুটো জমানাতে তরুণ নেতৃত্বের উপর জনগণ নির্ভর করেছিল। একটা হলো ৬৯ গণ অভ্যুত্থান, আর একটা হলো যে ৯০ গণ অভ্যুত্থান। আর তৃতীয় যে গণ অভ্যুত্থানটা আমাদের দেশে হলো ২০২৪। এইখানে যারা তরুণ প্রজন্মে এসছেন, এরা মোরাললেস, যারা ফ্রন্ট লাইনে আসছেন, সবাই তাদের ফেস হারিয়েছেন। এদের মধ্যে যারা পেছনের সারিতে চলে গেছেন তারা তো সামনে আসতে পারবেনই না, বরং এখন যারা পার্লামেন্টে আছেন, এই পার্লামেন্টে যারা আছেন, এনসিপিতে যারা নেতৃত্বে আছেন, তাদের উপরে 18 কোটি মানুষের ৩৬ কোটি চোখ যেভাবে সেট আপ হয়ে আছে, প্রতিটা মুহূর্ত তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। এবং এরা আগামীতে যে চাপের মধ্যে পড়বে, সেই চাপ বাংলাদেশের কোনো তরুণ নেতৃত্বের উপর পড়েনি। আর এত চাপ নিয়ে কেউ বাঁচতে পারে না, সাস্টেইন করতে পারে না, এবং তারা ভালো কিছু করতে পারে না। এই গেল একটা ঘটনা। দুটো ঘটনা হলো যে ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা পুরোটা মাইনাস হয়ে গেছেন। এখানে আপনি ছাত্রলীগের পরপর 3টি কমিটি, শেখ হাসিনার পতনের যে প্রথম, তার আগের পরপর 3টা জেনারেশন যারা ছাত্রলীগের নেতৃত্ব দিত, আওয়ামী লীগের নেতৃত্ব দিত ভবিষ্যতে, এই পুরো 3টি নেতৃত্ব ভ্যানিশ হয়ে গেছে। আর এখন যে অবস্থা হয়ে গেছে, এখানে আগামী 5-10 বছরের মধ্যে ছাত্রলীগের নেতৃত্ব দাঁড়াবে, মিছিল করবে, মিটিং করবে, নতুন একজন যাকে বলে তোফায়েল আহমেদ তৈরি হবে, আমির হোসেন আমও তৈরি হবে, সুরঞ্জিত সেনগুপ্ত তৈরি হবে। এটা কল্পনার জগতে থাকুক, কিন্তু ছাত্রলীগের যেটা রেডিমেড, ধরুন আমাদের জমানা পর্যন্ত ধরেন ইকবালুর রহিম আছে, এনামুল হক শামীম আছে, বা সুলতান মাহমুদ মনসুর, তারা তো চলে গেছে। সিনিয়র যারা আছে, আমাদের লেভেলে যারা ছিলেন, তারা এখন রাজনীতি থেকে তারা বৃদ্ধ হয়ে গেছে, এদের সবার বয়স এখন 60 বছর। এরপরের যে প্রজন্ম যেটা আছে, ধরেন রাব্বানি থেকে, ডাকসুর যে জিএস হয়েছিল নুরুর সাথে, রাব্বানি থেকে আপনি পরবর্তীতে যারা যারা আসছে ছাত্রলীগের নেতৃত্বে, এরা সবাই যাকে বলা হয় এখন প্রবাসে আছে, এবং এরা ছাত্রলীগের নতুন নেতৃত্বে আসা তাদের জন্য দুরূহ ব্যাপার। আর এর আগে যারা ছিল, নাজমুল ছিল, রোটন ছিল, রিপন ছিল, মানে এরাও এখন বৃদ্ধ হয়ে গেছে। মোরাললেস যে কোনো কারণে হোক তারা ফ্রাস্ট্রেটেড। রিপন যেমন এমপি হয়েছে, রোটন ওরা ব্যবসা বাণিজ্য করে যাকে বলা হয়
তারা টার্গেটেড হয়ে গেছে। আর ওই যে আমাদের সাথে যারা ছিল, লিয়াকত শিকদার ছিল, নজরুল ইসলাম বাবু ছিল, আমরা সবাই বৃদ্ধ হয়ে গেছি। ফলে ছাত্রলীগ থেকে নতুন নেতৃত্ব কারা আসবে, কীভাবে আসবে, ইভেন উই ডোন্ট নো, আমরা জানি না। তো গেল ছাত্রলীগ। আচ্ছা, ছাত্র দলের যে গত 17 বছরে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারা ছাত্র দলের কোনো নেতৃত্ব দাঁড়া করতে দেয়নি। ফলে সর্বশেষ এখন ধরেন ছাত্রলীগের যে ছাত্র দলের যে সভাপতি রাকিব বা অন্যান্য যারা আছে, এরা এই ক্ষমতায় আসার পরে তারা বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত। তাদের কি তারেক রহমান সাহেবের গাড়ির পেছনে দৌড়ানো উচিত, তাদেরকে চেয়ারের নিচে বসে থাকা উচিত, বা তারেক রহমান সাহেব যে মঞ্চে বসে আছেন সেই মঞ্চের নিচে তাদের মানে যাকে বলা হয় দাঁড়িয়ে স্লোগান দেওয়া উচিত, নাকি দলকে সুসংগঠিত করা উচিত। তারা এটা বুঝে না। তারা এখনো বুঝতেছে না যে তারা কি শিবিরের সাথে মানে প্রতিযোগিতা করবে, থানায় গিয়ে কর্মীদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে, নাকি নিজেরা গিয়ে আবার আওয়ামী লীগ জমানার মতো মার খাবে। তারা এইভাবে বুঝতে পারছেন, এবং একই অবস্থা শিবিরের। আর এনসিপির কথা তো বললামই। ফলে এই যে একটা ব্যারেন টাইম, এই ব্যারেন টাইমে তরুণদের কোনো নেতৃত্ব তৈরি হচ্ছে না। অধিকান্ত আপনি এখন রাজনীতির একটা যাকে বলা হয় সাধারণ মানে অলৌকিক যদি কোনো কিছু না ঘটে, মিরাকেল যদি কোনো কিছু না ঘটে, তাহলে যেটা হবে সেটা হলো যে এখন ছাত্রলীগের, যুবলীগের, যুব দলের, ছাত্র দলের কিংবা অন্য যে কোনো ছাত্র সংগঠনের তাদের এই বর্তমান ক্ষমতার প্রেক্ষাপটে কাজ করার কোনো রকম সুযোগ নেই। ক্যাম্পাসগুলোতে সরকার বিরোধী মিছিল হবে, মিটিং হবে, এটা এই মুহূর্তে কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। আর মানুষ এখন হরতালের রাজনীতি, তারপরে শেষে মারামারি, কাটাকাটি, বন্দুকবাজি, গুলাগুলি, এই টোটাল জিনিসগুলো যাকে বলা হয় তারা এখন এটা যাকে বলে কল্পনাই করা যায় না মানুষ। আবার ছাত্র শিবির যেভাবে গুপ্ত রাজনীতি করেছে, ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি করছে, ওটাও এই বর্তমান জমানাতে কেমন যেন একটা কমপ্লেক্সের মধ্যে চলে গেছে। দ্বিতীয়ত হলো যে এখনকার যে রাজনীতির এটা 90% নির্ভর করছে অর্থনৈতিক সফলতার উপর। জাস্ট লাইক আমেরিকা, ইউরোপ, একটা সরকার সফল হতে পারবে তার অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বারা। আর বিরোধী দল কেবলই মাত্র সরকার ফেল করবে, ফেল করার পরে বিরোধী দলকে সেই সুযোগটা নিতে হবে। এর বাইরে বিরোধী দল রাজপথে দাঁড়িয়ে লড়াই করে, বিপ্লব করে, সরকারের পতন ঘটিয়ে তারপরে ক্ষমতা আসতে পারবে, এটা অসম্ভব ব্যাপার। অধিকাংশ যেটা হচ্ছে যে এখন পুরো বৈশ্বিক অবস্থা, দেশীয় অবস্থা, আঞ্চলিক অবস্থা, তার সঙ্গে সঙ্গে আমাদের যে এখানে জিওপলিটিক্স, সেই জিওপলিটিক্স এর কারণে চীন, আমেরিকা, ভারত, পাকিস্তান যেভাবে বাংলাদেশকে নিয়ে তারা খেলার চেষ্টা করছে এবং করবে, যেভাবে আমরা আমেরিকার সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয়ে গেছি, এতে করে পুরো ক্ষমতা রাজনীতি এবং বিরোধী দলীয় রাজনীতি এটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। এখানে বিদেশিদের কথা মানে অমান্য করে একটা সেকেন্ড এখানে চালানো সম্ভব নয়। বিরোধী দলও টিকতে পারবে না, সরকারও টিকতে পারবে না। একটু পান থেকে চুন খসলে এই যে যেভাবে আপনার পেট্রোল নিয়ে একটা ঘটনা ঘটলো, পুরো সরকারকে অস্থির বানিয়ে ফেলেছে, অথচ পেট্রোলের কোনো সমস্যা ছিল না, ডিজেলের কোনো সমস্যা ছিল না। ঠিক এরকম অনেক ছোট ছোট সমস্যা। হঠাৎ করে দেখা গেল বাজারে চাল পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে ভোজ্য তেল পাওয়া যাবে না, হঠাৎ করে চিনির অভাব, হঠাৎ করে লবণের অভাব। এই টোটাল জিনিসগুলো শেখ হাসিনার জমানাতে ধীরে ধীরে কৌশলে একটা কর্পোরেট লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ব্যবসা বাণিজ্য সারা বাংলাদেশের যেগুলো মানুষকে মুহূর্তের মধ্যে রাস্তায় নেমে নিয়ে আসবে, যেমন সিএনজি, এলএনজি, এলপিজি, চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ, ভোজ্য তেল, এই পুরো জিনিসটি বাংলাদেশে 20 থেকে 25টি কর্পোরেট হাউসের হাতে নিয়ে যাওয়া হয়েছে। আর এই কর্পোরেট হাউসগুলো যারা নিয়ন্ত্রণ করেন দেশে এবং দেশের বাইরে, তাদের ইচ্ছার বাইরে, অর্থাৎ বিদেশি তাদের ইচ্ছার বাইরে এবং এই কর্পোরেট হাউসগুলোর ইচ্ছার বাইরে কেউ যেতে পারবে না। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ ইন্টারনেট ব্যবসা, তারপরে শেষে ডিশের ব্যবসা সালমান এফ রহমানের কোম্পানি করছে। ফার্মাসিউটিক্যাল এখন কারা নিয়ন্ত্রণ করছে? বিএনপির লোক? প্রশ্নই আসে না, ওই আওয়ামী লীগের লোকই করছে। তারপর আপনার এলএনজি, এই যে নতুন এলএনজি টার্মিনাল, ওই যে নসরুল হামিদ বিপু, তারা আওয়ামী লীগের
সেই লোকজনের সাথে বিএনপির কিছু লোককে তারা নিয়ে নিয়েছে, তারা নিয়ন্ত্রণ করছে। মিডিয়া হাউস কারা নিয়ন্ত্রণ করছে, ব্যাংকগুলো কারা নিয়ন্ত্রণ করছে, বিমা কারা নিয়ন্ত্রণ করছে, ওই এস আলম পরিবারই সবকিছু নিয়ন্ত্রণ করছে। টিল নাও এর বাইরে কোনো কিছু হচ্ছে না। ফলে বিএনপি যে সকল লোকজন লম্ফঝম্প করছে, মানে আমাদের একটা জিনিস আছে না যে আপনার ফাটা বাঁশের চিপার মধ্যে যদি বিসি আটকে যায়, বানরের বিসি আটকে যায়, ঠিক ওইভাবে সেই 2014 নয় 2012 সন থেকে আমেরিকার ডিপ স্টেট, ভারতের মোসাদ, সিআইএ, তারা পুরো জিনিসগুলো সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, ইকোনমি সব কিছু মাইনকেট চিপায় নিয়ে গেছে। মাইনকেট চিপার মধ্যে নিয়ে যাওয়ার পর সুইচটা তাদের হাতে। আর এই জায়গাগুলোতে প্রচুর ক্রাইসিস তৈরি হয়ে আছে। আপনার কি মনে হয় যে আমেরিকাতে এত ট্রান্সপারেন্ট, এই যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার হয়ে গেছে, সেটা কোথায় আছে? ইংল্যান্ডে আছে না? সেটা রাশিয়াতে আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে, সিঙ্গাপুরে আছে, এবং এই পশ্চিমা দুনিয়াগুলো এটা জানে। তারা এই দানবগুলো, অর্থ দানবগুলো তৈরি করেছে। এই কারণে করেছে যে ইকোনমিকে ফোকলা না করে দিলে তারা এটাকে রুয়ান্ডা বানাতে পারবে না, তারা এটাকে ইথিওপিয়া বানাতে পারবে না, এই দেশে ঈদে আমিন তৈরি করতে পারবে না, এই জিনিসগুলো তারা এই দেশে হামিদ কারজাই তৈরি করতে পারবে না। এইভাবে টোটাল জিনিসগুলো করে তারা অনেকগুলো বেলুন বাংলাদেশ উড়িয়ে দিয়েছে, বিশাল বিশাল বেলুন উড়িয়ে দিয়েছে। কিন্তু বেলুন তো ফাঁপা, আর বেলুনের যে রশি সিঙ্গাপুরে আছে। আপনি এখন এই যে ধরেন আজিজ খান, সামিদ গ্রুপ, যত বড় বড় কথা বলেন না কেন, আজিজ খান এই বাংলাদেশকে 1 মিনিটে ব্ল্যাক আউট করে দিতে পারে। আজিজ খানের এই যে ক্ষমতা, এই ক্ষমতার চাবি কার হাতে? আমেরিকার হাতে। এই ক্ষমতা সিঙ্গাপুরের হাতে, এই ক্ষমতা আওয়ামী লীগের হাতে। আদানি বাংলাদেশকে ব্ল্যাক আউট করে দিতে পারে, ক্ষমতা কার হাতে? দিল্লির হাতে, শেখ হাসিনার হাতে। ব্যাংক এবং বিমা থেকে শুরু করে সবকিছু টিল নাও ব্ল্যাক আউট করে দিতে পারে, এই ক্ষমতা কার হাতে? আমি শুধু নাম বললাম না, বাংলাদেশে 20টা গ্রুপ যদি বলেন, এই 20টা গ্রুপ যারা কনজিউমার প্রোডাক্ট যা কিছু করে, এই সব কিছু কার হাতে? পুরো দেশে হাহাকার, চালের অভাব, ডালের অভাব, মানে মানুষ পাগল হয়ে যাবে। পেট্রোলের কারণে এই অবস্থা হয়ে গেছে। আজকে শুধুমাত্র এলপিজির সমস্যা হোক, এবং বাজারে লবণ, ব্ল্যাকআউট, লবণ পাওয়া যাচ্ছে না, সরকারকে পাগল বানায় ফেলতে পারে। দেখেন এই সুইচগুলো কারদের হাতে? দেশি বিদেশি শক্তির হাতে। সেই দেশি বিদেশি শক্তি তারা যে ফাইটগুলো করছে, সেই ফাইটের যে জায়গাতে অস্থিরতা থাকবে, অনিশ্চয়তা থাকবে, তারপর শেষে আরও অনেকগুলো সমস্যা থাকবে, কিন্তু রাজনীতির যে সহনশীলতা, রাজনীতির যে উর্বরতা, এগুলো থাকবে না। তার ফলে কি হলো, এই রাজনীতিতে যারা পরিবর্তন আনবে, তরুণ, সেই তরুণদের যে ফার্টাইলিটি, উর্বর ভূমি, সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। মাতৃগর্ভ, যেটা জরায়ু, যেখানে বাচ্চা তৈরি হয়, সেই জরায়ু যদি নষ্ট করে দেওয়া হয়, মহিলাদের জরায়ু ঠিক আছে, কিন্তু মহিলারা যেটা বাচ্চা পয়দা করবে, ডিম্বাণু, সেই ডিম যদি শেষ করে দেওয়া হয়, একটা মহিলাকে আপনি কোনো অবস্থাতেই, তার জরায়ু আছে, সব কিছু আছে, সেখানে আপনি বাচ্চা পর্দা করতে পারবেন না। পুরুষের যে শুক্রাণু, সেই শুক্রাণু যদি নষ্ট হয়ে যায়, আপনি কি করে বাচ্চা পয়দা করবেন? নারীর সব আছে, অর্থাৎ এখানে গর্ভ আছে, মানে জরায়ু আছে, ডিম্বাণু আছে, কিন্তু পুরুষের শুক্রাণু নেই। ফলে কি হচ্ছে, প্রজন্ম তৈরি হচ্ছে না, রিপ্রোডাক্টিভ হেলথ তৈরি হচ্ছে না। আমাদের অর্থনীতি, দেশ, রাজনীতি যা কিছু আগাবে, যেখানে শুক্রাণু দরকার সেখানে শুক্রাণু বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে ডিম্বাণু দরকার সেখানে ডিম্বাণু বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে জরায়ু দরকার সেখানে জরায়ু কেটে ফেলে দেওয়া হয়েছে। ফলে রাজনীতি থেকে একটা নতুন প্রজন্ম যে বের হবে, সেটা সম্ভব নয়। যে তরুণরা ভালো করতে পারত, সেই তরুণদের জন্য যে ক্ষেত্রগুলো রয়েছে, সেই ক্ষেত্রগুলো কাট আপ করে দেওয়া হয়েছে। তরুণরা শিখবে আমাদের কাছ থেকে, আমাদের সঙ্গে তরুণের সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা যে তরুণদেরকে একটা ভালো বুদ্ধি দেব, আমাদের সঙ্গে রাজনীতির যে সম্পর্ক থাকবে, সেই রাজনীতির সম্পর্কটা নষ্ট করে দেওয়া হয়েছে। আবার যে রাজনীতি আমাদের দ্বারা এম্পাওয়ার্ড হবে, সেই রাজনীতিকে বলে দেওয়া হয়েছে এদের সঙ্গে কোনো যোগাযোগ নাই।
তালিকা করে করে দেওয়া হয়েছে যে এই এই লোকগুলো ক্ষমতার ধারে কাছে আসতে পারবে না, এই এই লোকগুলোর মনোনয়ন পাবে না, এই এই লোকগুলোকে মনোনয়ন দিতে হবে। সেইভাবে 2018 সনে 2014, 2024 এবং 2026 ওইভাবেই মনোনয়ন হয়েছে। যারাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এদের একটা বিরাট অংশকে আবার প্রমোট করে ক্ষমতার একদম কাছাকাছি 14তে নেওয়া হয়েছে, 18তে নেওয়া হয়েছে। আপনি কি মনে করেন শেখ হাসিনাকে যারা হেলিকপ্টারে উঠাই দিল, কারা কারা উঠাই দিল বলেন তো? শিরিন শারমিন চৌধুরী উঠাই দেওয়া দেয়নি? আরাফাত, মোহাম্মদ আরাফাত ওখানে ছিল না? একটা লোক ধরা পড়ছে, তারা কোথায় আছে এখন? সেই লোকগুলোই ঘুরে ফিরে দেখেন আওয়ামী লীগের সাথে আছে। আবার তারেক রহমান সাহেব লন্ডনে ছিল, একটা বড় গোয়েন্দা সংস্থার, বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। তিনি আমাকে বলছেন যে উনার বাসার ভিতরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি হয় ওই খবর আমার কাছে চলে আসে। সেই লোকগুলোই এখন ক্ষমতার কেন্দ্রে আছে, সেই লোকগুলো ক্ষমতার কেন্দ্রে আছে। তাহলে ওই গোয়েন্দা সংস্থা, যে কথা আমি 2021 সনে শুনেছি, সেই গোয়েন্দা সংস্থার ক্ষমতা আরও বাড়ছে, তাদের আধিপত্য আরও বাড়ছে। ফলে এখানে যে বাধাহীন তরুণ সমাজ যারা কাউকে মানবে না, তছনছ করে দেবে সবকিছু, সেই তরুণরা যেন তৈরি হতে না পারে তার প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এডুকেশন সিস্টেম তছনছ, মেধাবী একটা জাতি তৈরি হবে, পরিশ্রমী একটা জাতি তৈরি হবে, আত্মমর্যাদাশীল মেরুদণ্ড সম্পন্ন একটা জাতি তৈরি হবে। পুরো জায়গাটুকুতেই ওই যে বললাম শুক্রাণু, ডিম্বাণু, জরায়ু বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে জাতি গঠন আগামী দিনে খুব দুরূহ একটা বিষয়, অনেকগুলো বছর অপেক্ষা করতে